দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম। বিগত কর্তৃত্ববাদী সরকারের প্রশ্রয়ে দুর্নীতি সংগঠনের ফলেটি বলছে টিআইবি। ১৩ বছরেও রহস্য উন্মোচন হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার। বিচারের নামে কালক্ষেপণ করা অপরাধ বলছেন বিশেষজ্ঞ। বইমেলার নিরাপত্তা বাড়াতে পুলিশ প্রধানকে নির্দেশ প্রধান উপদেষ্টার। স্টলে বাগবিতণ্ডা হট্টগোলের ঘটনার নিন্দা। এবং মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে ফেসবুক স্ট্যাটাসে বললেন উপদেষ্টা মাহফুজ। আর অনুরোধ নয়। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। স্কোর হিসেবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক সিপিআই ২০২৪ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। রাষ্ট্রীয় সংস্থা, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দুর্নীতি রোধে বিশ্বব্যাপী কাজ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের সবশেষ রিপোর্টে দেখা গেছে চলতি বছর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। অর্থাৎ অতীতের তুলনায় দুর্নীতি কমেছে বাংলাদেশে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। যদিও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব রয়েছে আওয়ামী লীগ শাসনামলে। অমর একুশে বইমেলার একটি স্টলে বাগবিতণ্ডা হট্টগোলের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে সরকার প্রধানের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশের নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। মেলা নিরাপত্তা জোরদার করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। সোমবার ২১শে বইমেলায় তৌহিদি জনতা নাম দিয়ে একদল ব্যক্তি সব্যসাচী প্রকাশনার ওপর চড়াও হয়। এই নিয়ে মেলা প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হলে ওই স্টলটি বন্ধ রাখা হয়। এরপর পুলিশ ওই প্রকাশককে নিরাপত্তা হেফাজতে নেয়ার কথা জানান। ওই প্রকাশনা সংস্থায় ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতার বই বিক্রির অভিযোগে চড়াও হয় কিছু লোকজন। এর আগে ওই প্রকাশনী কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, অভ্যুত্থানের পক্ষে হলে সব মব বন্ধ করা উচিত। যদি মব করেন তবে আপনাদেরও ডেভিল হিসেবে গণ্য করা হবে। আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ জানিয়ে মাহফুজ আলম আরও বলেন, আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মাথাসহ সারা দেশে ১৭টি গুলি লেগেছে মাদারীপুরের শিবচরের রায়হান আহমেদ নামের এক মাদ্রাসা ছাত্রের। হতদরিদ্র পরিবারের রায়হান অত্যন্ত মেধাবী হলেও মাথায় গুলিবিদ্ধ হবার পরে এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। মাদারীপুর শিবচর থেকে রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটের সামনে গুলিবিদ্ধ হয় মাদারীপুরের শিবচরের রায়হান আহমেদ। শরীরের বিভিন্ন স্থান থেকে ১৫টি গুলি বের করা হলেও সিটি স্ক্যান পরীক্ষায় জানা যায় তার মাথায় আরও ২টি গুলি রয়েছে। অর্থ সংকটে এখন চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। ১৭টি গুলিবিদ্ধ হওয়ার পরেও রায়হান যে বেঁচে আছে এতেই আনন্দিত তার পরিবার। সরকারের হস্তক্ষেপে উন্নত চিকিৎসার দাবি স্বজন ও এলাকাবাসীর। আমি সামনাসামনি ছিলাম, তখন ১৭টা গুলি খাই।
হাতে পায়ে মাথায় লাগে, শরীর এখনো চলে গেছে, মুখ দিয়ে কথা বলতে পারি না, মাথা ব্যথা করে মাঝে মধ্যে, হাঁটতে পারি না। এখন ও প্রায় ভারসাম্যহীন অবস্থায় আছে। আগে তো মোটামুটি ভালোই ছিল, অনেক খারাপ হয়ে যাইতেছে, গুলি খাওয়ার পরেই খারাপ হয়ে গেছে গা। এখন তো বহুত কষ্ট করতেছে ফোলারে, আর আগেও বহুত কষ্ট করছি করছেন। তার আমরা চিকিৎসা করাইতে করাইতে এখন আর আমরা পারতেছি না, আমার পুরো ফ্যামিলি হিমশিম খাইতেছে, এখন আমরা চিকিৎসা করাইতে পারতেছি না। এদিকে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আমি এটার সম্পর্কে তাদেরকে অবহিত করতে পারি যে সে 17টা গুলি বিদ্ধ হয়েছে বা 17টা গুলি তার শরীরে আছে, তাকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা সেবা যাতে করে প্রদান করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্ররা যেন চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ধাবিত না হয়, সেই প্রত্যাশা সবার। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। নোয়াখালীর চর মটুয়া ইউনিয়নে দ্রুতগতির ট্রাক চাপায় বাইসাইকেলে থাকা 2 শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় আবুল কালামের বাইসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল আসমা ও আরাফাত। সাইকেলটি মাইজদি সড়কে উঠলে দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের সাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলে নিহত হয় আরাফাত ও আসমা এবং গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন গাড়িটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে 13 বছর পূর্ণ হলো আজ। তবে এত বছর পেরিয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ শতাধিকবার পেছানো হয়েছে। ঘটনাস্থল থেকে 2 জন অজ্ঞাত পুরুষের ডিএনএ নমুনা পাওয়া গেলেও তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরিন রুমি। হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত রহস্য উদ্ঘাটনের এবং খুনিদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছিলেন। প্রথমে শেরেবাংলা নগর থানায় পুলিশ, পরে ডিবি 2 মাস এবং সর্বশেষ 2012 সালের এপ্রিল মাসে র্যাব প্রায় 12.5 বছর তদন্ত করেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর রুনি হত্যা মামলায় তদন্ত নিয়ে তোড়জোড় শুরু হয়। হাইকোর্টের নির্দেশে 13 অক্টোবর পিবিআই প্রধানকে নিয়ে 4 সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। 6 মাসের মধ্যে তদন্ত শেষ করারও নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ শতাধিকবার পেছানো এবং তদন্তের নামে কালক্ষেপণ করে ন্যায় বিচার ব্যাহত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই তদন্তের নামে সময় ক্ষেপণ করাও কিন্তু আসলে এক ধরনের আইন বহির্ভূত কাজ। পাশাপাশি তদন্ত করতে গিয়ে তদন্ত কমিটি এই অপরাধের সাথে যে ধরনের যাদের সম্পৃক্ততার পেয়েছেন কিংবা যে প্রক্রিয়াগুলো বা যে কারণগুলো এর সাথে জড়িত সেটি প্রকাশ করে আইনগত ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করা, অর্থাৎ মামলার নিষ্পত্তি গ্রহণ করা, সেটি এখন তো বলা যেতে পারে সময়ের সর্বোচ্চ দাবি। এখন এই দাবি পূরণ করতে গিয়ে যত সময়ক্ষেপণ হবে, তদন্তের নামে যত ধরনের এই এক এজেন্সি থেকে আর এক এজেন্সির কাছে তদন্ত কার্যক্রম হস্তান্তর হবে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু তত বেশি প্রশ্ন জাগবে। মামলার তদন্ত 6 মাসের মধ্যে শেষ করে সাগর রুনি হত্যার রহস্য উন্মোচন করবে বলে আশাবাদী পিবিআই। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। জানা গেছে, সোমবার রাতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, স্কুল ছাত্র খুনের পিছনে কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। নারায়ণগঞ্জ শহরের সাহাপাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সাবেক পরিচালক
উৎপল রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে শঙ্কর সাহার মালিকানাধীন 7তলা ভবনের 4র্থ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি ক্রাইম সিন দল কাজ করছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দিনাজপুরে 9 দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুল ছাত্রীর। পুলিশের নেই কোনো তৎপরতা। পরিবারের অভিযোগ, বীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হলেও নিখোঁজ লাবণীকে উদ্ধারের কোনো জোর তৎপরতা দেখা যায়নি থানা পুলিশের। উল্টো থানার অফিসার ইনচার্জ বলেন, লাবণী প্রেমের সম্পর্কে জড়িয়ে চলে গেছে। এদিকে লাবণী খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন তার স্বজনরা। লাবণী রায়ের উদ্ধার কার্যক্রমকে কেন্দ্র করে এবং বীরগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চকপাইপাড়া, কবিরাজপাড়া, সল্লাই পুকুর পাড় থেকে গত 2 তারিখে একটি মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। আজকে 7-8 দিন খোঁজার পর 3 তারিখে থানায় একটা জিডি করা হয়। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করছি, প্রশাসন যেন এই মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করে। আমার মেয়েটার কেউ সন্ধান দিবেন, আমার মেয়ে যেন আমার কোলে যেন ফিরে আসে। দয়া করিয়া আমার নাতনি জীবন সহযোগিতা করিয়া খুঁজে যদি পান আমাকে খবরটা দিন। একটি মাদ্রাসায় শিক্ষক, কর্মচারী সহ মোট স্টাফ রয়েছেন 13 জন, আর 5 জন একই পরিবারের সদস্য। মাদ্রাসা পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির 4 জন সদস্যই আবার ওই একই পরিবারের। পরিবারতন্ত্র প্রতিষ্ঠার অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে ঝালকাঠির অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদ্রাসায়। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষা কর্মকর্তা দায় চাপিয়েছেন বোর্ডের উপর। ঝালকাঠির নলছিটি থেকে ইব্রাহিম খান শাকিরের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদ্রাসা পরিচালনায় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক কর্মচারী রয়েছে মোট 13 জন। এর মধ্যে মাদ্রাসার আইসিটি শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন মুন্সি পরিবারের সদস্য কর্মরত আছেন 5 জন। সাম্প্রতিক মাদ্রাসা পরিচালনায় 4 সদস্যের এডহক কমিটি হলেও সেখানে পদাধিকার বলে থাকা সদস্য সচিব বাদে সকলেই ওই পরিবারের। সভাপতি শিক্ষক, অভিভাবক প্রতিনিধি তিনি ও তার পরিবারের সদস্যদের নিযুক্ত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দুর্নীতি, অনিয়ম ধরে রাখতে আইসিটি শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন মুন্সির যোগসাযোগে এ পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। অনুরাগ দাখিল মাদ্রাসা কমিটির সম্বন্ধে ব্যাপারে নিয়ে আলাপ আলোচনা, ওখানে পরক্ষণে আমি জানতে পারলাম যে আমাকে ছাত্র গার্জেন হিসাবে কমিটির সদস্য রাখছে, কিন্তু আমার নলেজে নাই। এই এডহক কমিটি করার অর্থ হয়েছে তার পকেট কমিটি তুললো আর কি, যে তার কথা স্বাক্ষরে সব চলবে এবং এই যাতে মাদ্রাসার নিয়োগ, তারপর এই যে ফর্ম ফিল আপ, ভর্তি, এই টাকা পয়সা সে আত্মসাৎ করতে পারে। মাদ্রাসাটা মনে করেন আগের যে একটা সুনাম, এটা পুরোটাই ধ্বংস করে দিচ্ছে তারা। এটা একটা সুষ্ঠু তদন্ত করে এটা একটা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করে। পকেট কমিটি করছে বাসায় বসে, কিন্তু যাকে সভাপতি তৈরি করা বানানো হয়েছে তাকে এলাকার কেউই চেনে না, এবং আমরা চাই দ্রুত একটা বিচার চাই এবং সমাধান চাই। এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মনিরুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সবকিছু বিধি মোতাবেক হয়েছে, আর উপজেলা শিক্ষা অফিসার দায় চাপালেন বোর্ডের ওপর। আমরা অ্যাডাপ্ট করি, পরবর্তী মাসের মধ্যেই আবার রেগুলার কমিটি পাঠাতে হয়। এই নিয়ম কানুন আছে, খালি আছে সুপার পদ, সহ সুপার পদ আর 2 জন প্রতিষ্ঠান কর্মচারী। অ্যাডহক কমিটির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বা অফিসারের সংশ্লিষ্টতা নাই, তেমন কোনো সংশ্লিষ্টতা নেই। একই পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত এডহক বাতিল করে প্রকৃত অভিভাবক প্রতিনিধিদের দিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন সচেতন অভিভাবকরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করছে হামাস। ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শনিবারের মধ্যে গাজায় আটক সব জিম্মিকে ফেরত না দেয়া হলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত। এদিকে যুদ্ধবিরতি চুক্তির মাঝে হামলা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করছে জাতিসংঘ ও মুসলিম বিশ্ব, জানাচ্ছেন জাবালুন নূর।
যুদ্ধবিরতি চুক্তির পরও একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিনই ফিলিস্তিনের পশ্চিম তীর ও লেবাননে হতাহতের ঘটনা ঘটছে। এ অবস্থায় ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে হামাস মুখপাত্র আবু ওবায়দা জিম্মি হস্তান্তর স্থগিতের ঘোষণা দেন। ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন, শনিবারের মধ্যে গাজায় আটক সকল জিম্মিকে ফেরত না দেওয়া হলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত। Thank you very much, everybody. We have a lot of big signings, good signings, one in particular which we'll save for the end. And I'll ask Will to go over these individually and we can see how we do. Yes, sir. First for your 2023 সালে ইসরায়েলে হামাসের আক্রমণের সময় 73 এবং এক দশক আগে আরও 3 জন জিম্মি এখনও গাজায় রয়েছে। এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার ঘোষণায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, সৌদি আরব, মিশর, ইরান ও পাকিস্তান সহ পুরো মুসলিম বিশ্ব। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে 566 জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 16 জন ইসরায়েলি এবং 5 জন থাই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। দেশে বিভিন্ন নদী বন্দরে খাদ্যপণ্য নিয়ে মালামাল খালাস করে নোঙর করে রাখা কার্গো জাহাজ দ্রুত চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য নদীতে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালত। বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন। এ সময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেন মজুমদার, উপপরিচালক নাহিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে খাদ্যপণ্য নিয়ে অবস্থানরত বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন এবং জাহাজের মাস্টার, ড্রাইভার, সুকানি, লোড আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলেন। মালগুলো দ্রুত খালাস শেষে চট্টগ্রাম বন্দরে যাওয়ার নির্দেশ দেন এবং একটি লাইটারেজ জাহাজকে 10,000 টাকা জরিমানা করা হয়। ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার 119 রানের ইনিংসে ভর করে 305 রানের লক্ষ্য তাড়া করে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই গ্যাস অ্যাটকিনসনের বলে ছক্কা হাঁকে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর ব্যাটারদের তালিকায় ক্রিস গেলকে পেছনে ফেলছেন রোহিত। এই ম্যাচ শেষে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে 338-এ, যা ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। 351 করে তার সামনে আছেন কেবল পাকিস্তানের শহীদ আফ্রিদি। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম। বিগত কর্তৃত্ববাদী সরকারের প্রশ্রয় দুর্নীতি সংগঠনের ফলেটি, বলছে টিআইবি। 13 বছরের রহস্য উন্মোচন হয়নি সাংবাদিক দম্পতি সাগররণী হত্যার। বিচারের নামে কালক্ষেপণ করা অপরাধ, বলছেন বিশেষজ্ঞ। বইমেলার নিরাপত্তা বাড়াতে পুলিশ প্রধানকে নির্দেশ প্রধান উপদেষ্টার। স্টলে বাগবিতণ্ডা, হট্টগোলের ঘটনায় নিন্দা। এবং মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে, ফেসবুক স্ট্যাটাসে বললেন উপদেষ্টা মাহফুজ। আর অনুরোধ নয়। এশিয়ান নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।